আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 328তম পর্ব। আমরা গত তিনটা সেশনে আমরা আহ, রাজস্ব লক্ষ্যমাত্রা এবং আদায় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকেও আমরা এই সাবজেক্টের মধ্যেই থাকব। আমরা পরবর্তী সেশনে এই সাবজেক্ট আমরা এটা ক্লোজ করে দেব। তো গত তিনটা সেশনে এই রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং আদায় এই বিষয়ে আমরা অনেকগুলো তথ্য দিয়েছি, বেশ কিছু অ্যানালিসিস দিয়েছি। তো এখন আর তার রিপিটেশনে যাব না। আজকে আজকে আমরা একটা একটা আশাব্যঞ্জক একটা আলোচনা আজকে করব। এতদিন আমরা দেখেছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় হয় না। গত 35 বছরের মধ্যে 12 বছর রাজস্ব লক্ষ্যমাত্রা আদায় হয়েছে, অর্জিত হয়েছে, আর 23 বছর অর্জিত হয়নি। আর বর্তমান অর্থ বছরে তো রাজস্ব লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি অনেক বেশি। গত 35 বছরের মধ্যে সর্বোচ্চ 47%। তো আমরা শুধু দেখেছি যে আদায় হয় না, আদায় হয় না, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কম, এরকম আমরা একটু হতাশাব্যঞ্জক চিত্র আমরা দেখেছি। আজকে আমরা আশার কথা বলবো। আজকে আমরা আশার কথা বলবো। আমি একজন আশাবাদী মানুষ। আল্লাহ বলেছেন যে তোমরা নিরাশ হইও না, আল্লাহ বলেছেন তোমরা নিরাশ হইও না। তা আমি আল্লাহর এই কথার উপরে খুবই ভরসা করি। আমি যে কোনো কঠিন পরিস্থিতি হলেও আমি আমি আশা করি, আমি ভালো কিছুর আমি আশা করি। আলহামদুলিল্লাহ। তো আমরা 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 দেখেছিলাম যে গত 35 বছরে গত 35 বছরে গড় রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে 13%। এনবিআর এর গড় রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে 13%। আর হলো আমাদের দেশের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে খুবই কম, 6.6, এটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। আমি আমি যতদূর জানি যে ওয়ান অফ দ্য না, সম্ভবত আমাদের কর জিডিপি রেশিও পৃথিবীতে সর্বনিম্ন। আরো কয়েকটা দেশ আছে, আসলে তাদের কর তাদের মেইন উপার্জনের মাধ্যম না, তাদের উপার্জন হয় অন্যভাবে, খনিজ সম্পদ বা পর্যটন বা অন্যভাবে তাদের তাদের ইনকাম হয়, সেটা তারা করের উপরে ডিপেন্ড করেন না। তো আহ, সেই দেশগুলোর বাদ দিলে আমরা সর্বনিম্ন। তো এটা তো আসলে খুবই একটা একটা লজ্জাস্কর ব্যাপারও বটে। আমাদের আশেপাশের দেশেও 12, 15, 17%। তো তাহলে ছয়ের ধরেন 13 হলে তো ডবল হয়ে যায়। তো আমাদের আমাদের তো আশেপাশের দেশের তুলনায় আমাদের 2.5 গুণ 3 গুণ আমাদের কর জিডিপি রেশিও হওয়ার সম্ভাবনা আছে। উন্নত দেশে কর জিডিপি রেশিও প্রায় 30-35%। তো আমাদের অর্থনীতির যে সম্ভাবনা, আমাদের যে অর্থনীতির যে সাইজ, আমাদের যে অর্থনৈতিক কার্যক্রম, আমাদের যে জিডিপি, তো সে তুলনায় আমরা আমরা কর আদায় করতে পারছি না। তো এটা তো আমাদের আমাদের ক্যাপাসিটির অভাব। আমরা পারছি না, আমাদের ক্যাপাসিটির অভাব। আমাদের কর আদায়ের যে মেশিনারি, সে মেশিনারি শক্তিশালী না, এই জন্য আমি পারছি না। তো এখন আসেন আমরা আমরা যদি 3 গুণ রাজস্ব যদি আমরা আদায় করতে পারতাম, তাহলে এবার আমাদের রাজস্ব বর্তমান অর্থ বছরে, গত অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে, এনবিআর আদায় করেছে 4,15,000 কোটি টাকা। তো আমরা যদি ডবল আদায় করতে পারতাম, তাহলে প্রায় 8.5 লক্ষ, 8,30,000 কোটি টাকা হতো। তো তাহলে 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 কি একটা সুন্দর একটা কাজ হতো। আমাদের বর্তমান অর্থ বছরে ডেফিসিট ফাইন্যান্সিং এর প্ল্যান করা হয়েছে 2,43,000 কোটি টাকা। তো আমি তো বলি যে এই 2,43,000 কোটি টাকা শুধু ভ্যাট দিয়ে কালেকশন করে ফেলা যায়। ভ্যাটে যে প্রসপেক্টস আছে, যে সম্ভাবনা আছে, ভ্যাটে সে সম্ভাবনাটুকু যদি কাজে লাগানো যায়, তাহলে শুধু ভ্যাট দিয়েই এই যে ডেফিসিট ফাইন্যান্সিং এটা করে ফেলা যায়। তো আসেন প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে এই র্যাপিড গ্রোথ করতে পারি। আমাদের নিয়মিতভাবে যে গ্রোথ হচ্ছে, নিয়মিতভাবে যে 13% অ্যাভারেজ গ্রোথ হয়েছে গত 35 বছরে। আর আমি আমি বলি যে আমাদের বর্তমানে যে ব্যবস্থাপনা রাজস্ব ব্যবস্থাপনার যে যে মানব সম্পদ আছে, যে তথ্য প্রযুক্তি অবকাঠামো আছে, যে লজিস্টিক সাপোর্ট আছে, এই সমস্ত মিলে 15 থেকে 20% রাজস্ব গ্রোথ করানো যাবে। 15 থেকে 20% ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি করানো সম্ভব না। এটা সম্ভব হবে না। শুধু
টার্গেট একেবারে হিউজ একটা টার্গেট দিয়ে দিলেই হবে না। তো তাহলে সম্ভব হবে না এই বর্তমান যে ক্যাপাসিটি, এতে সম্ভব হবে না। তাহলে ক্যাপাসিটি কিছু রিভাইজ করলে সম্ভব হবে। এখন আসেন ক্যাপাসিটি কিভাবে রিভাইজ করবেন, কোন দিকে কাজ করবেন, এইটা হলো কথা। সংস্কার নিয়ে যে সমস্ত কথা বলা হয়, সংস্কার নিয়ে, রাজস্ব সংস্কার নিয়ে তো কথাবার্তা কম হয় নাই, কাজকর্ম কম হয় নাই। তো আমি তো বলি যে রাইট ট্র্যাকে কথাবার্তা হয় নাই, কথাবার্তা প্রায় রং ট্র্যাকে কথাবার্তা হয়। রাজস্ব সংস্কারের কথা বললে যে চার পাঁচটা কথা বলা হয়, এগুলো তো আমি তো বলবো যে এগুলো খুবই গৌণ। এগুলো গৌণ, মুখ্য যে স্থান সেই স্থানে হিট করা হয় না। এই আগামী সেশনে আমি এই রাজস্ব আদায়ের বা রাজস্ব সংস্কারের যে কয়েকটা কথা রেগুলারলি বলা হয়, এই বিষয়গুলো নিয়ে আমি আগামী সেশনে ডিসকাশন করব। তারপরে আমি এই সাবজেক্টটা ক্লোজ করে দেব, অন্য সাবজেক্টে যাব, আইনের আলোচনা আবার শুরু করব। তো এখন আমরা আসলাম যে এই সাধারণ যে প্রবৃদ্ধি রাজস্বের, সেই প্রবৃদ্ধির বাইরে আহ, একটা খুব সিগনিফিক্যান্ট প্রবৃদ্ধি করতে হলে আমাদের কি করতে হবে, সেটা হলো আমাদের আজকের মূল আলোচনার বিষয়। এটা যদিও যদিও রিপিটেশন হচ্ছে, তো তারপরেও আহ, বলতে হবে, আহ, অবশ্যই বলতে হবে, বারবার বলতে হবে, সবাইকে বলতে হবে। আমি বলবো, আপনারা বলবেন, সবাই বলবেন। মূল যে মূল যে আহ, রাজস্ব আহরণের যে মূল যে স্থান, যে মূল যে ফোকাস, সেই ফোকাসকে আমরা আমরা গুরুত্ব দিই নাই। সেই সেই ফোকাসকে আমরা কোনো গুরুত্ব দিই নাই। আমরা কম গুরুত্বপূর্ণ স্থানে আমরা শুধু শুধু কাজ করেছি। আমি তো অনেক খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। আল্লাহ পবিত্র কোরআনে উদাহরণ দিয়ে দিয়ে মানুষকে বুঝিয়েছে। আল্লাহ গাভীর উদাহরণ দিয়েছেন, আল্লাহ পিপিলিকার উদাহরণ দিয়েছেন, আল্লাহ কুকুরের উদাহরণ দিয়েছেন। এরকম আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন। এই জন্য আমিও উদাহরণ দিয়ে দিয়ে বোঝাই, এবং আমি মনে করি যে এই অ্যাপ্রোচ আল্লাহ গ্রহণ করেছেন, সেই অ্যাপ্রোচে আমাদের আমাদের কল্যাণ হবে। তো ধরেন আপনি একটা ফ্যান চালু করবেন, তো ফ্যান চালু করলে তো আপনাকে তো সুইচে টিপ দিতে হবে। আপনি যদি শুধু দেয়াল টিপেন তাহলে কি ফ্যান চালু হবে? দেয়াল টিপলে ফ্যান চালু হবে না। তো আমরা তো তাই করি, আমরা তাই করেছি। আমরা রাজস্ব হারিয়েছি যেখানে, সেখানে খুঁজে নাই। নাসিরুদ্দিন হজ্জার মতো, নাসিরুদ্দিন হজ্জার আংটি হারিয়েছিল ঘরের ভিতরে, নাসিরুদ্দিন হজ্জা খুঁজতেছে ঘরের বাইরে। একজন জিজ্ঞেস করলো, কি ভাই কি খুঁজতেছেন? বলে যে আংটি খুঁজতেছি। বলে কেন, কোথায় হারিয়েছে মনে করতে পারেন? বলে যে যে বাড়ি কোথায়, ঘরের মধ্যে। তা আপনি বাইরে খুঁজতেছেন কেন? তো হজ্জা বললেন যে বাইরে তো আলো আছে, ওই জন্য বাইরে খুঁজতেছি। তো আংটি হারালো ঘরের ভিতরে, আর আলো আছে বাইরে বলে বলে সে বাইরে খুঁজতেছে। তো এই আংটি কোনোদিন পাওয়া যাবে? তো আমাদের রাজস্বের সেই অবস্থা। রাজস্ব যেখানে হারিয়েছে সেখানে না খুঁজে আমরা খুঁজতেছি কোথায়? আমরা বলি যে সব এক্সামশন উঠিয়ে দিতে হবে। আমরা বলি যে ইউনিফর্ম ভ্যাট রেট চালু করতে হবে। আমরা বলি যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন আলাদা করে ফেলতে হবে। আরো কয়েকটা কথা আমরা বলি, এইটা নিয়ে আমি আগামী দিনে আলোচনা করব। পলিসি এবং ইমপ্লিমেন্টেশন আলাদা তো করতে পারে নাই। আমি তো সে প্রথম থেকে একই কথা বলে আসছি। আমি তো অবস্থান পাল্টাই নাই। আমি তো ইমান, আমি তো মুনাফিক না, বেঈমান না। আমি যেটা অন্তরে বিশ্বাস করি আমি সেটাই বলি। পলিসি এবং ইমপ্লিমেন্টেশন, এটা কোনোদিন আলাদা করা যাবে না। আলাদা করলেও আবার একসাথে করে ফেলতে হবে। চট্টগ্রাম কাস্টম হাউস তো আলাদা করা হয়েছিল, এটা তো আলাদা তো রাখা যায়নি। বাস্তবতা বুঝতে হবে, প্র্যাকটিক্যালিটিস বুঝতে হবে, রিয়ালিটিস বুঝতে হবে। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা না থাকলে এগুলো বোঝা যায় না। শুধু আমেরিকা ইউরোপে কি আছে, সেটা সেটা রেপ্লিকেট করার যে সমস্ত ইচ্ছা, এগুলো দেশের উন্নয়নে কোনো কাজে লাগবে না। তো তাহলে আহ, করার চেষ্টা করে তো অনেক 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 কিছু ঘটে গেল। এই পোলাপানকে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দিয়ে পোলাপানের উপরে নির্যাতন করে তাদেরকে দমন করার পরেও তো 1 বছর তো ছিলেন, তো করতে পারেন নাই কেন? তো তাহলে আপনারা যে করতে পারলেন না, তাহলে এখন কি এই কথা কি বলা যায় না যে আপনারা যেটা করতে চেয়েছেন করতে পারেন নাই, তাহলে আপনারা অযোগ্য, আপনাদের যোগ্যতা নাই, আপনারা ডেলিভারি দিতে পারেন না? অথবা এটাও বলা যায় যে আপনারা অদূরদর্শী, আপনাদের কোনো কোনো ফারসাইট নাই। আমি তো সে প্রথম থেকে এই কথা বলে আসছি। আমি তো আমার অবস্থান পরিবর্তন করি নাই। আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলি। তো যাই হোক, আজকে আজকে এটা সাবজেক্ট না। এই সাবজেক্ট নিয়ে আগামী দিন আলোচনা করবো। আজকে সাবজেক্ট হলো যে আমরা খুব র্যাপিডলি আমরা কিভাবে আমরা রেভিনিউ গ্রোথ করতে পারবো। রেভিনিউ প্রায় আমাদের ইনকাম ট্যাক্স এবং ভ্যাট ফাঁকির মূল স্থান, একেবারে মূল স্থান হলো
বিভিন্ন প্রতিষ্ঠান তারা সেল গোপন করে ফাঁকি দেয়, বিক্রয় গোপন করে। তারা প্রকৃত বিক্রয় তথ্য ভ্যাট কর্তৃপক্ষের কাছে, ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের কাছে পেশ করে না। এইটা হলো একেবারে আমাদের রেভিনিউ ম্যানেজমেন্টের মূল সমস্যা। এই কথা কি কেউ কোনোদিন বলেছে? কেউ কোনোদিন এই কথা বলেছে যে আমাদের আমাদের রেভিনিউ ম্যানেজমেন্টের মূল সমস্যা কি? তা আমার কথা যদি ভুল হয়ে থাকে আসেন, আমার সামনে আসেন, এসে বলেন যে আমার কথা সঠিক না। তো তাহলে আমি কি বললাম? আমি বললাম যে আমাদের রেভিনিউ ম্যানেজমেন্টের একেবারে মূল সমস্যা, একেবারে বেসিক সমস্যা হলো যে বিক্রয় গোপন করে ভ্যাট কর্তৃপক্ষের কাছে, ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠান তার প্রকৃত বিক্রয় দেখায় না, গোপন করে। কিভাবে গোপন করে? সে ক্যাশ পেমেন্ট নেয়, ক্যাশ পেমেন্ট নিয়ে সে তার সেল গোপন করে। সে ভ্যাট ইনভয়েস ইস্যু করে না, ভ্যাট ইনভয়েস ইস্যু না করে সে সেল গোপন করে। সে ফেক ভ্যাট চালান ইস্যু করে সেল গোপন করে। সে সে ভ্যাট চালান ইস্যু করে, কিন্তু এটা সে ভ্যাটের হিসাবে দেখায় না, ওটা সে রিমুভ করে দেয়। সে একটা ভ্যাট চালান ইস্যু করে এটা দিয়ে 3 বার সে পণ্য সরবরাহ করে। এই যে বিভিন্ন মাধ্যমে সে তার প্রকৃত সেল গোপন করে সে তার ইচ্ছা মতো একটা সেলের উপর সে ভ্যাট দিয়ে দেয়, ইনকাম ট্যাক্সও সে এইভাবে সে ফাঁকি দেয়। তো তাহলে তাহলে এখন এখন রাজস্ব সংস্কারের একেবারে মূল স্থান হতে হবে যে সরকারকে, এনবিআর কে বা ভ্যাট ডিপার্টমেন্টকে এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তার প্রকৃত বিক্রয় তথ্য হাতে পেতে হবে। এ হলো একেবারে মূল কথা। এখন কিভাবে পাবেন সেটা সেটা তাহলে আপনি বলেন কিভাবে পাইতে পারেন? আমি তো বলছি ইনভয়েস অটোমেশন, বর্তমানে এটাই সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি। এই যে অফিসার যে সেল ভেরিফাই করে এই এইভাবে এই বর্তমান জগতে এই রেভিনিউ আদায় করা যাবে না, গ্রোথ করা যাবে না। তাহলে তাহলে একটা একটা অটোমেটেড ইনভয়েস সিস্টেম করতে হবে। তারপরে যেটা আহ, এটা র্যান্ডম করলে হবে না। এটা করার পরে উপর থেকে যারা টপ রেভিনিউ রেভিনিউ গিভিং এন্টিটি, এই থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। ইএফডি যে ফেল করলো, ইএফডি ফেল করার একটা অন্যতম, অনেকগুলো কারণ আছে। একটা অন্যতম কারণ হলো এই অ্যাট র্যান্ডম এগুলো করা হয়েছে। ব্যবসায়ীরা বলেছিল যে এক একটা সেক্টর করে দিয়ে দাও। তো সেক্টর ভিত্তিক যদি সব দিয়ে দেওয়া হতো তাহলে মনে হয় এরকম এই অবস্থা হতো না। তো এই অটোমেটেড ইনভয়েসের ক্ষেত্রেও উপর থেকে শুরু করতে হবে। 1,28,00,000 টিআইন আছে, এর মধ্যে কর্পোরেট টিআইন হচ্ছে 1,64,000। 8 লক্ষ প্লাস 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 বিআইন ভ্যাট রেজিস্ট্রেশন আছে, এর মধ্যে প্রায় প্রায় 98% ভ্যাট দেয়। ধরেন ধরেন 10,000 প্রতিষ্ঠান। তো ট্যাক্স এবং ভ্যাট, মূল যে ট্যাক্স এবং ভ্যাট প্রদান করে, ধরেন আপনি যদি 50,000 প্রতিষ্ঠান ধরেন, এই সেম টিআইন বিআইন সেম, একই প্রতিষ্ঠান বড় যারা তারা সেম। আপনি যদি উপর থেকে যদি আপনি 50,000 প্রতিষ্ঠান ধরেন, তাহলে এই টোটাল ভ্যাট ইনকাম ট্যাক্সের প্রায় 95% উপরে কালেকশন হয়। একটা রোবাস্ট একটা অটোমেশন সিস্টেম তৈরি করে প্রথম বছর 3 বছরের প্ল্যান নিতে হবে। প্রথম বছরে 5,000 প্রতিষ্ঠান নেটে নিয়ে আসতে হবে, দ্বিতীয় বছরে 50,000 প্রতিষ্ঠানকে নিয়ে আসতে হবে, তৃতীয় বছরে 1,00,000 প্রতিষ্ঠানকে নিয়ে আসতে হবে। এরপরে আস্তে আস্তে বাকিগুলো নিয়ে 10 বছর একেবারে সারা দেশের সমস্ত ট্রানজাকশন এই অটোমেটেড সিস্টেমে আপলোড হবে, সেরকম ব্যবস্থা করতে হবে। তাহলে শুধু রেভিনিউ আদায় না, রেভিনিউ আদায় তো 3 গুণ বাড়বে, 3-4 গুণ বাড়বেই। রেভিনিউ আদায়ের পাশাপাশি ক্রাইম কমে যাবে, অর্থনৈতিক ক্রাইম কমে যাবে এবং সাধারণ ক্রাইমও কমে যাবে। যখন এই তথ্য সব স্বচ্ছ হয়ে যাবে, তথ্য স্বচ্ছ হয়ে গেলে তখন তখন এই নানান রকম অনিয়ম করা যাবে না। তো প্রিয় দর্শক বৃন্দ, আজকে আমি যেটা বললাম, মূল যে কথা বললাম যে এখন রেভিনিউ র্যাপিড গ্রোথ করাতে হলে প্রকৃত সেলের তথ্য সরকারের কাছে নিয়ে আসতে হবে। এই জন্য আমার বক্তব্য হলো ইনভয়েস অটোমেশন। আপনার যদি কোনো বক্তব্য থাকে তো সেটা দিন, বা ইনভয়েস অটোমেশন করে বা যেভাবেই হোক প্রকৃত বিক্রয় তথ্য সরকারের কাছে নিয়ে আসতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।